Assalamualaikum everyone. Welcome to my Easy Study channel. Hopefully all of you are good in God's grace. I want to share my accounting videos. This video is for all HSC students. Accounting videos will bring more for you. তো এখানে অ্যাকাউন্টিং এর যে ভিডিওটা শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে নগদান বই উদাহরণ হচ্ছে 53 আর বোর্ড হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। তো এখানে প্রশ্ন বলছে, আমরা প্রশ্ন দেখিয়ে তারপর আমরা প্রশ্ন দেখে উদাহরণ খুঁজবো। উদাহরণে আমরা এখানে লেনদেন আছে, এখানে প্রশ্ন দেখব। প্রথমে প্রশ্ন দেখানোর পর এখানে যে লেনদেনটা আছে সেই লেনদেনের মধ্যে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তো এখানে ক বলছে জনাব মহসিন রেজার জানুয়ারি মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ধারণ করো। মোট ক্রয়ের পরিমাণ, জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ধারণ করতে বলছে। তাহলে আমরা এখানে ব্যয়গুলো খুঁজে বের করব। জানুয়ারি মাসে কী কী ব্যয় হয়েছে সেটা আমরা খুঁজে বের করব। প্রথমে আমরা প্রশ্ন শুরু করব, উদ্দীপক থেকে শুরু করে একদম লেনদেন পর্যন্ত শুরু করব, দেখব। তো জানুয়ারি, এখানে বলছে 2024 সালে জানুয়ারি মাসে জনাব মহসেন রেজা এর ব্যবসার নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক নগদ তহবিল 12,000 টাকা এবং উদ্বৃত্ত 9,000 টাকা। উদ্বৃত্ত মানে বোঝাচ্ছে ব্যাংক উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে বোঝাচ্ছে ব্যাংক উদ্বৃত্ত 9,000 টাকা। আর জানুয়ারি 5 নগদ পণ্য ক্রয় 4,000 টাকা এবং চেক মারফত পণ্য ক্রয় 3,000 টাকা। মানে নগদে পণ্য ক্রয় করছে 4,000 টাকা এবং চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছে 3,000 টাকা। জানুয়ারি 10 রহিমের নিকট হতে তার 2,600 টাকা দেনা পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 2,500 টাকার একটি চেক পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। আশা করি তোমরা এটা বুঝেছ। যদি না বুঝো তাহলে আমি এটা ভেঙে দিচ্ছি। রহিমের নিকট হতে তার 2,600 টাকা দেনা পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 2,500 টাকার একটি চেক পাওয়া গেল। তার মানে হচ্ছে রহিম হচ্ছে দেনাদার, কারণ তাকে আমি পণ্য নিষ্পত্তি সাপেক্ষে যে বলছে না যে চেক পাওয়া গেল মানে হচ্ছে সে হচ্ছে আমার দেনাদার। তার মানে তার কাছ থেকে আমি পেতাম 2,600 টাকা, আর সে আমাকে দিয়েছে 2,500 টাকা। তার মানে তাকে আমি ছাড় দিছি। আর ছাড় দেওয়া বারটাকে কি বলে? যদি ছাড় পাই তাহলে হচ্ছে প্রাপ্ত বাটা, আর যদি ছাড় দেয় তার মানে হচ্ছে প্রদত্ত বাটা। তার মানে তাকে আমি ছাড় দিয়েছি 100 টাকা, তাকে আমি প্রদত্ত বাটা ছাড় দিয়েছি 100 টাকা গেল। এবং এখানে বলছে যে এবং সঙ্গে সঙ্গে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। মানে রহিমের নিকট যে চেকটি পেয়েছি 2,500 টাকা যে চেকটা, সেই চেকটা আমি ব্যাংকে জমা দিয়েছি এখানে। জানুয়ারি 18 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 1,200 টাকা উত্তোলন করা হলো। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট হয় আর ব্যাংক হিসাব ক্রেডিট হয়, কারণ এটা ব্যক্তিগত প্রয়োজনে করছে। আর যদি এটা অফিসের প্রয়োজনে করতো তাহলে এটা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি এটা ব্যক্তিগত করছে তাই এখানে উত্তোলন হিসাব হবে। আর জানুয়ারির 20 তারিখ রবিন এন্টারপ্রাইজকে তাদের 3,150 টাকা পাওনা পণ্য নিষ্পত্তির সাপেক্ষে 3,100 টাকার একটি চেক প্রদত্ত হলো। রবিন টেরাসকে পেতাম, রবিন টেরাসের কাছে রবিন টেরাস মানে হচ্ছে সে আমার পাওনাদার। কিভাবে? এই যে চেক প্রদত্ত দিয়েছে না, যে চেক প্রদত্ত দিয়েছে তার মানে কি সে আমার পাওনাদার। আর তার মানে সে আমার পাওনাদার, সে আমার কাছ থেকে পেত 3,150 টাকা এবং তাকে আমি দিয়েছি 3,100 টাকার একটা চেক। তার মানে সে আমাকে ছাড় দিয়েছে 50 টাকা। এটা কি বাট্টা? এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, তার কাছে আমি ছাড় পেয়েছি। এবার জানুয়ারির 22 তারিখ রাকিবের নিকট হতে 5% বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা। রাকিবের নিকট হতে 5% বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা। 5% বাট্টা করতে হবে এখানে। জানুয়ারি 29 তারিখ রহিমের নিকট হতে প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলো। ওই যে রহিম হচ্ছে আমার দেনাদার, তার কাছ থেকে পেতাম 2,600 টাকা, আর তার কাছ থেকে পেতাম আমি 2,600 টাকা, সে আমাকে দিয়েছে 2,500 টাকা, তাকে আমি ছাড় দিয়েছি। তো 2,500 টাকার একটা চেক দিয়েছে, সেই চেকটা আমি ব্যাংকে জমা দিয়েছিলাম কিন্তু সেই চেকটা 29 তারিখে আবার ফেরত আসে মানে প্রত্যাখ্যান আসে। তার মানে সে এখনও আমার দেনাদার রয়েছে, কিন্তু সে আমার 2,600 টাকা দেনাদার রয়েছে, 2,500 টাকা দেনাদার নয়। কারণ আমি তাকে 10 তারিখে ছাড় দিয়েছিলাম, 2,500 টাকা 10 তারিখে আমি ছাড় দিয়েছিলাম। কেন? আমি চাইছিলাম যেন 10 তারিখে যেন এই দেনাদারের কাছ থেকে এই লেনদেনটা যেন শেষ হয়ে যায়।
এই লেনদেনটা আমি ওই দিনই শেষ করতে চেয়েছিলাম 10 তারিখে, বাট কিন্তু এখানে দেখলাম যে রহিমের যে চেকটা আছে ওই চেকটা কি আসছে, প্রত্যাখ্যান হয়ে ফেরত আসছে। প্রত্যাখ্যান হয়ে 10 তারিখে 29 তারিখে ফেরত আসছে ব্যাংকে থেকে। তো সে এখন আমার দেনাদার রয়েছে, কিন্তু সে আমার 2600 টাকা দেনাদার রয়েছে। কিন্তু সে আমার 2600 টাকা দেনাদার রয়েছে কারণ তাকে আমি ছাড় দিয়েছিলাম শুধু 10 তারিখেই। এমন তো না যে তাকে আমি ছাড় দিয়েছি তার মানে সেখানে চেকটা যদি ফেরত আসে তাকে আমি সেই 100 টাকা ছাড় দিব না। তাকে আমি ছাড় দিয়েছিলাম যেন 10 তারিখে, যেন এই লেনদেন তখনই শেষ হয়ে যায়। আচ্ছা, এখন 2600 টাকা দেনাদার। আর পরবর্তী লেনদেন 29 তারিখের পর যদি এখানে বলতো যে 29 তারিখের পর যদি এখানে বলতো 30 তারিখ যে তাকে না কি লেনদেন থাকতো যে রহিমের নিকট হতে পাওয়া গেলো 2500 টাকা। তার মানে এখানে বোঝা গেত যে তাকে আমি ছাড় দিয়েছি, কিন্তু এরপরে কোনো দেওয়া নেই। তার মানে এরপর আমি তাকে ছাড় দিয়েছিলাম তাকে আমি 10 তারিখে, কিন্তু 29 তারিখে লেনদেনটা 29 তারিখে চেকটা ফেরত আসে। তার মানে তাকে আমি আর ছাড় দিইনি। যদি ছাড় দিই তাহলে এখানে উল্লেখ থাকবে, তার মানে সে এখন আমার 2600 টাকার দেনাদার। সে আমার দেনাদার হচ্ছে 2600 টাকার। এবার আমি এখানে বক্স করে রেখেছি, সুন্দর করে এখানে বক্স করে রেখেছি কতগুলো এই অঙ্কটার বক্স করে রেখেছি যেন অঙ্কটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়। তো এখানে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছিলাম। তো এখানে আমাকে ক্রয় খুঁজতে হবে, যেখানে এই অধিপকটার ভিতরে, এই লেনদেনগুলোর ভিতরে কোথায় কোথায় ক্রয় আছে। যেখানে ক্রয় থাকবো সেগুলো আমরা এখানে লিখে দিব, এখানে সুন্দর করে লিখে দিব। তো এখানে ক্রয় আছে কোথায়, এখানে দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক নগদ তহবিল আনছে 12,000 টাকা এবং উদ্বৃত্ত আনছে 9,000 টাকা। আবার নগদ পণ্য ক্রয় করছে 4,000 টাকা এবং চেক মারফত পণ্য ক্রয় করছে 3,000 টাকা। তার মানে পেলাম যে এইটা হচ্ছে ক্রয় করছে রহিমের নিকট হতে তার এত টাকা আমরা পেয়েছি। আমরা সাধারণত একটু আগে দেখলাম যে এই জিনিসটা পড়ে, যেখানে আমরা এইটা পেয়েছি আর হচ্ছে এইটা পেয়েছি, এই দুইটাই ক্রয়, আরগুলো কিন্তু ক্রয় নয়। আরগুলো হচ্ছে দেনদারকে ছাড় দেওয়া হয়েছে, আরগুলো ক্রয় ঠিক, কিন্তু আরগুলো হচ্ছে ছাড় দিয়ে দিয়েছে। তাই এখানে ক্রয় লেখাটা আছে কোথায়, এখানে ক্রয় লেখাটা আছে, এখানে ক্রয় লেখা আছে, আবার এখানেও ক্রয় লেখা আছে, কিন্তু এখানে কি ক্রয় লেখা আছে নাই। এখানে বলছে রহিমের নিকট হতে তার এত টাকা, এখানে শুধু টাকা মানে কত টাকা ছাড় দেওয়া হবে, এখানে শুধু এটা লেখা আছে। এই 2 তারিখে আমরা ক্রয় পেয়েছি, তো সুন্দর করে আমরা এখানে ক্রয় লিখে দেবো। তো প্রথমে এখানে তারিখ দেওয়া আছে, তো আমাদের তারিখের ঘরে কি লিখতে হবে, তারিখ লিখতে হবে। তো আমাদের তারিখের ঘরে লিখতে হবে তারিখ। তাহলে আমরা তারিখ লিখবো কত তারিখ, আমরা এখানে লিখবো 2024 তারিখ, 2024 সাল। আমরা সালের এই জায়গায় লিখবো 2024 সাল। এবং আমরা এখানে কত তারিখ লিখবো, জানুয়ারি। আমরা জানুয়ারি 5 তারিখ লিখবো। জানুয়ারি সংক্ষেপে এখানে জানু লিখলেই হয়ে যায়। জানুয়ারি এখানে হচ্ছে 5, তো 5 লিখলাম। এবার আমাদের লিখতে হবে নগদ পূর্ণ ক্রয়। বা আমরা এখানে লিখতেও পারি যে নগদ পূর্ণ ক্রয় না লিখে আমরা এখানে অন্য কিছু লিখতে পারি। নগদ পূর্ণ ক্রয়, হ্যাঁ এটাও লেখা যায়, এটাও খুব সহজ। আমরা যদি উদ্দীপক অনুযায়ী সাজে তাহলে আমাদের আর ভালো হয়, বাইরে কোনো কিছু না নিলে। তো নগদ পূর্ণ ক্রয়, এই যে লিখলাম নগদ পূর্ণ ক্রয়। তো আমরা কি লিখবো এখানে, নগদ পূর্ণ ক্রয় 4,000 টাকা এবং চেকে পূর্ণ ক্রয় 3,000 টাকা। আর এখানে লিখবো হচ্ছে রাকিবের নিকট হতে পূর্ণ ক্রয় 20,000 টাকা। ঠিক আছে, তো এটা আমি লিখে আনছি, আমি এখনই লিখছি। এখানে লিখে ফেলেছি যে জানুয়ারি 5 তারিখ নগদে পণ্য ক্রয় 4,000 টাকা এবং চেকে পণ্য ক্রয় 3,000 টাকা। এখন এইটা হচ্ছে যে এই জানুয়ারির 22 তারিখ কেন লিখলাম না, রাকিবের নিকট হতে যে পণ্য ক্রয় করছে এখানে কেন টাকাটা লিখলাম না, কারণ এখানে অনেক কাজ আছে, তার জন্য এটা লিখিনি। এখন তোমাদেরকে এটা দেখাবো। তো রাকিবের নিকট পণ্য ক্রয় 5% বাটায় পণ্য ক্রয় করছে 20,000 টাকা। ঠিক আছে, 5% বাটাই করছে। তো এখানে আমি কি মানে এখানে কি আমি সোজাসুজি কি 20,000 টাকা লিখতে পারবো? অবশ্যই না। এখানে আমি সোজাসুজি 20,000 টাকা লিখতে পারবো না। এখানে যেহেতু দেওয়া আছে 5% দেওয়া আছে, তার মানে এটা আমাকে 5% করে নিতে হবে, তারপর এটা লিখতে পারবো। তাহলে দেখো এটা, তো এখানে প্রথমে লিখবো 20,000 টাকা। হ্যাঁ, প্রথমে আমরা লিখবো 20,000 টাকা গুণন
5%, কত আসলো 1,000 টাকা। এই 1,000 টাকাটা আমরা কি করবো, 20,000, এটা হচ্ছে কি ছাড় দিছে, এই 1,000 টাকা তাকে ছাড় দিছে, এই 1,000 টাকা তাকে ছাড় দিয়েছে। তো আমরা কি করব, এই 20,000 টাকার সাথে, এই 20,000 টাকার সাথে 1,000 টাকা কি করবো, মাইনাস করব। যদি আমরা মাইনাস করি তাহলে আমরা জানি যে 19,000 টাকা হবে। আমরা এখানে মাইনাস করে দেখাই, এখানে মাইনাস করে দেখাই, এই হচ্ছে 19,000 টাকা। ঠিক আছে, তো আমরা এখানে কত টাকা লিখব, আমরা এখানে লিখব 19,000 টাকা। ঠিক আছে, আমরা এখানে 19,000 টাকা লিখব। এখন হচ্ছে 19,000 টাকা লিখব। ঠিক আছে, তো এখানে লিখতে হবে, আগে এখানে লিখে দিতে হবে, দেখাতে হবে যে এটা কিভাবে করলাম বা 19,000 টাকা কিভাবে বের হলো। এখানে লিখতে হবে বাদ কারবারি বাট্টা, কারবারি বাট্টা হচ্ছে 5%, বা আমরা এখানে লিখতে পারি যে 20,000 গুণন 5%। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আমরা এখানে 20,000 গুণন 5% করছি, বের হয়েছে 19,000 টাকা। আমরা এখানে একটা দাগ দিব, এটা কিন্তু পেন্সিল দিতে হবে, যেহেতু আমার কাছে পেন্সিল নেই আমি কলম দিয়ে দিচ্ছি, তোমাদেরকে পেন্সিল দিতে হবে। এবার আমরা এগুলোকে যোগ করে দেব, তাহলে বের হচ্ছে 26,000 টাকা। এই হচ্ছে 26,000 টাকা। এরপরে নিচে 2টা দাগ দিতে হবে। তো আমাদের ক শেষ, এবার আমাদের খ লাগলো। তো কত অনেক সহজ হয়ে গেল, তাই না? এবার খ করতে হবে। খ বলছে জনাব মহসিন রেজার, এটা ঠিক করে দিলাম, জনাব মহসিন রেজার 10, 18, 20 ও 22 তারিখের লেনদেন সাধারণ জাবেদা তৈরি করো। সাধারণ জাবেদা তৈরি করতে বলছে, তাহলে সাধারণ জাবেদার ঘর হচ্ছে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তো এখন আমাদের এখানে যেটা বলছে যে 10 তারিখ, 18 তারিখ এবং 20 আর হচ্ছে 22, এই লেনদেনগুলো দিয়ে আমাদের করতে হবে সাধারণ জাবেদা করতে হবে। তো এখন আমরা এখানে লিখব 2024 সাল, 2024 আর জানুয়ারি 10। ঠিক আছে, তো আমাদের এখানে লিখতে হবে যে আমরা এখানে লিখে দিই 2024 আর হচ্ছে জানুয়ারির 10। তো এখানে লেনদেনটা কি সেটা আগে দেখতে হবে। রহিমের নিকট হতে তার 2,600 টাকা দেনা পুনঃনিষ্পত্তিতে সাপেক্ষে 2,500 টাকার একটি চেক পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তো এখানে যেহেতু আমাদের জাবেদা করতে হবে, এখানে আমাদের জাবেদা লিখতে হবে কি, দেখো এখানে আমাদের জাবেদা লিখতে হবে, কি লিখতে হবে, রহিমের নিকট হতে তার 2,600 টাকা দেনা পুনঃনিষ্পত্তি সাপেক্ষে 2,500 টাকার একটি চেক পাওয়া গেল আর এবং সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এইখানে আমরা এতটুকের একটা জাবেদা বানাবো। ঠিক আছে, এতটুকু একটা জাবেদা বানাবো। তো রহিমের নিকট হতে চেক পাইছে, হ্যাঁ, তাও 2,500 টাকা। তার মানে এখানে কি হবে, চেক পাইছে তার মানে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর রাশ কি হবে, দেনাদার হিসাব ক্রেডিট হবে। কারণ দেনাদার কাছে আমি টাকা পেয়েছি, তার দেনাদার হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ডেবিট। তার মানে এখানে আবার ছাড় হয়েছে, যে ছাড় পুনঃনিষ্পত্তি সাপেক্ষে তার কাছে আমি পেতাম 2,600 টাকা, সে দিছে আমাকে 2,500 টাকা। তার মানে তাকে ছাড় দিছি, কত টাকা, 100 টাকা। তো এটা কি বার্তা, প্রাপ্ত বার্তা না প্রদত্ত বার্তা? এটা হচ্ছে প্রদত্ত বার্তা। তো এই প্রদত্ত বার্তা কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে? প্রদত্ত বার্তা হচ্ছে ডেবিট। তো এখানে লিখতে হবে, তো এখানে লিখি, এখানে হচ্ছে ব্যাংক হিসাব, এখানে ব্যাংক হিসাব লিখবো কত টাকা, টাকা পরে লিখছি। ব্যাংকে পাচ্ছে কত টাকা, 2,500। ঠিক আছে,
2500। এবং এখানে লিখবো প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা মানে কি, বার্তা দিয়েছি। প্রদত্ত বার্তা হিসাব। প্রদত্ত বার্তা কত লিখবো, এখানে 100 লিখবো না, প্রদত্ত বার্তা লিখবো এখানে 100, এখানে লিখতে হবে 100, এটাও কিন্তু ডেবিট। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দেনাদার। দেনাদার কি লিখবো, দেনাদার রহিম না, দেখি তো দেনাদার রহিম নাকি, ইয়েস, এখানে দেনাদার কি লিখছে, দেনাদার হচ্ছে রহিম। আমরা এখানে লিখবো দেনাদার, তারপর এখানে লিখবো রহিম, তারপর আমরা এখানে ব্রেকেট দিব, তারপর এখানে লিখবো হিসাব। ঠিক আছে, গেল। এবার আমরা এখানে দেনাদার কাছ থেকে আমরা কত টাকা পেয়েছি সেটা আমরা লিখি। হ্যাঁ, তো দেনাদারের কাছে আমরা মোট টাকা পেতাম 2600 টাকা। দেনাদারের কাছে আমরা 2600 টাকা পেতাম। গেল। এখন আমাদের এখানে আরও কাজ আছে, এটা এখনো শেষ হয়নি, আরও কাজ আছে। তো এখানে বলছে জনাব মহসিন রয়েছে 10, 18, 20 ও 12 তারিখে লেনদেন সাধারণ জাবেদা দাও। সাধারণ জাবেদা দিতে গেলে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু বলে দেয়নি যে ব্যাখ্যা দিতে হবে কিনা। ব্যাখ্যা যদি বলে দিতে হবে না তাহলে আমরা দিব না, আর এখানে তো ব্যাখ্যা দিতে হবে না, এটা লেখে নাই, তার মানে আমাদের ব্যাখ্যা দিতে হবে। যদি দিতে না বলে তাহলে এখানে লিখে দেবে, উদ্দীপকে এখানে লিখে দেবে এক সাইডে যে ব্যাখ্যা ব্যতীত, ব্যাখ্যা ছাড়া। যেহেতু এই কথাটা লেখে নেই তার মানে আমাদের ব্যাখ্যা দিতে হবে। তাহলে ব্যাখ্যা যেহেতু দিতে হবে তাহলে আমাদের কি লিখবো, যে পণ্য নিষ্পত্তিতে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। কি লিখবো, পণ্য নিষ্পত্তিতে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। পণ্য কি লিখবো, পণ্য নিষ্পত্তিতে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। আমরা এটা লিখেছি। এবার আমাদের এখানে কি করতে হবে, একটা দাগ দিতে হবে, এখানে একটা সুন্দর করে একটা দাগ দিয়ে স্কেল দিয়ে দিতে হবে। আর সাধারণত এই দাগগুলো কি করতে হবে, এগুলো আমরা কি করবো, পেন্সিল দিয়ে করে ফেলবে। তো আমরা এটা লিখলাম। এবার তোমরা যদি চাও যে তোমরা এটা লিখবে না, তোমরা এই পণ্য নিষ্পত্তিতে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, তোমরা যদি চাও এটা লিখবে না তাহলে তোমরা এটা লিখবে যে রহিমের নিকট চেক পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে আমরা এটা লিখতে পারি যে রহিমের নিকট চেক পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও লিখতে পারবা। রহিমের নিকট চেক পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, এটা তোমরা নিজেদের মতন করে লিখবে, কীভাবে লিখতে চাও। এবার আমরা লিখব 18 তারিখ। 18 তারিখ বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 1200 টাকা উত্তোলন করা হয়েছে। 1200 টাকা উত্তোলন করা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে, 1200 টাকা উত্তোলন করছে। তাহলে আমরা এটা কি লিখবো, এটা জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, এতটুকু, আর এটার কোনো কাজ নেই। তাহলে আমরা এখানে লিখবো জানুয়ারির 18 তারিখ। তারপর সমান সমান দিলাম। এবার এখানে লিখলাম 18। তো এখানে আমরা লিখবো উত্তোলন হিসাব, আর এখানে লিখবো ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করা হয়েছে, ব্যাংক হিসাব। আর যদি এটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে তাই এখানে উত্তোলন হিসাব। আর এখানে আমরা লিখবো কত টাকা, দেখি তো এখানে কি বলছে, এখানে বলছে 1200 টাকা। 1200 টাকা। তো আমরা এখানে 1200 টাকা লিখলাম, এখানে একটা লিখব এবং ক্রেডিটে একটা লিখব।
আমরা ক্রেডিটে লিখে ফেলাম। এবার আমাদের এখানে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। কি লিখতে হবে? আমি লিখে আনছি, এখান থেকে লিখে আনছি। তো লেখা শেষ। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। লেখাটা মনে একটু ভালো দিচ্ছে না, আমার থেকে মনে হয় তাহলে বেশি ভালো লেখে। যে যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও ওটা। তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা লেখা শেষ। এবং এটা টাকার অঙ্ক যে আছে, এই টাকার অঙ্ক লেখা শেষ। এইবার হচ্ছে পরেরটা হচ্ছে 20 তারিখ। রবিন এন্টারপ্রাইজকে তাদের 3150 টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 3100 টাকার এটি চেক প্রদত্ত হলো। ঠিক আছে? তো রবিন এন্টারপ্রাইজকে না, তার মানে সে হচ্ছে আমার পাওনাদার। কেন? তাকে আমি চেক প্রদত্ত দিয়েছি, মানে চেক দেওয়া হয়েছে, রবিন এন্টারপ্রাইজকে চেক দেওয়া হয়েছে। তার মানে তিনি হচ্ছে আমার পাওনাদার। তো এটা কি হবে? এটা জাবেদা হবে, যেহেতু তার চেক পেয়েছে, তার মানে দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। দায় হ্রাস পেলে ডেবিট। তার মানে রবিন এন্টারপ্রাইজ হিসাব ডেবিট, আর চেক দিয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। আর যেহেতু বারটা পেয়েছি নাকি, হ্যাঁ বারটা পেয়েছি, তার মানে প্রাপ্ত বারটা হিসাব ক্রেডিট। প্রাপ্ত মানে কি? আয়। আর প্রদত্ত মানে কি? প্রাপ্ত মানে হচ্ছে আয়, আর প্রদত্ত মানে কি? দায়। প্রাপ্ত মানে পাওয়া, আর প্রদত্ত মানে দেওয়া। তাহলে এখানে কত তারিখ লিখবো? 20 তারিখে লেনদেনটা হয়েছিল। 20 তারিখে এটা কি লিখবো? পাওনাদার। তাহলে আমরা এই জিনিসটা এখন আমরা এখানে লিখি, পাওনাদার। তো এখানে লিখে ফেলেছি পাওনাদার রবিন হিসাব, ডেবিট। আর হচ্ছে ব্যাংক, এখানে লিখতে হবে ব্যাংক হিসাব। লেখাটা তো সুন্দর না, ম্যানেজ করতে তোমরা। ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাটা হিসাব ক্রেডিট। পাওনাদার কাছে পেতাম 3150 টাকা, আর ব্যাংকে তাকে দিয়েছি 3100 টাকা। আর সে আমাকে ছাড় দিছে, প্রাপ্ত বাট্টা সে আমাকে ছাড় দিছে 50 টাকা। যেহেতু এই পৃষ্ঠার হচ্ছে না, পরের পৃষ্ঠা যেতে হবে। এবার পরের লেনদেনটা হচ্ছে 22 তারিখেরটা। 22 তারিখে বলছে রাকিবের নিকট হতে 5% বাট্টায় পণ্য ক্রয় করছে 20,000 টাকা। 5% বাট্টায়, তাই না? তো আমাদের এখানে লিখতে হবে, এখানে যাবেটা কি হবে? তাহলে ক্রয় হিসাব। কেন ক্রয় হিসাব? কারণ কি করছে? এখানে পণ্য ক্রয় করছে কার কাছ থেকে? রাকিবের নিকট থেকে। তো ক্রয় করলে কি হবে? ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট। যেহেতু এখানে বিক্রয় প্রতিষ্ঠান, এখানে পণ্য ক্রয় করছি না, হ্যাঁ এখানে বিক্রয় প্রতিষ্ঠান তার কাছ থেকে আমি ক্রয় করেছি, তার নাম লেখা আছে, তার মানে হচ্ছে এটা কিছু হয়েছে, ধারে ক্রয় হয়েছে। ধারে ক্রয় হলে সে আমার পাওনাদার, সে আমাদের পাওনাদার হবে, তাই না? সে আমাদের পাওনাদার হবে। ধারে ক্রয় করেছি, তাহলে এখানে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে পাওনাদার রাকিব হিসাব ক্রেডিট। এবং পাওনাদার রাকিব হিসাব ক্রেডিট, কিন্তু আমাদের 20,000 সাথে এই 20,000 সাথে 5% বাট্টা করতে হবে, 19,000 টাকা লিখতে হবে। তো এখানে লিখে দিলাম, এখানে লিখলাম। যেহেতু ওই পাশে হলো না, ওই পাশে পেজে হলো না, আরেকটা ঘর করতে হচ্ছে। এপাশে ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু হলো না। যাই হোক, এপাশে করে দিলাম। দেখো, ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব এখানে লিখতে পারো যে রাকিব। ঠিক আছে, রাকিব। এবার এখানে লিখবে কত টাকা? 19,000 টাকা। এটা ডেবিটে লিখবে। ক্রয় হিসাব ডেবিটে হচ্ছে 19,000 টাকা, আর এইখানে হচ্ছে 19,000 টাকা। তো এখন যেহেতু অঙ্ক শেষ, আমাদের 22 তারিখ পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু আমাদের এখানে ব্যাখ্যাটা লিখতে হবে। কি লিখবো? ধারে
পূর্ণক্রয় লিখতে হবে, ধারে পূর্ণক্রয় লিখতে হবে। তোমরা চাইলে এখানে এই উদ্দীপক অনুযায়ী এই ব্যাখ্যাগুলো তৈরি করতে পারো, নাহলে গাইড অনুযায়ী ব্যাখ্যা দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমার মনে হয় যদি এখানে ব্যাখ্যা এই উদ্দীপক অনুযায়ী যদি ব্যাখ্যাটা দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো হয়। ধারে পূর্ণক্রয়, এবার সবগুলো টাকা কি করতে হবে, যোগ করতে হবে। এখানে একটা দাগ দিতে হবে, তারপর এখানে একটা দাগ, এখানে যতগুলো আছে সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তোমরা চাইলে এখানে যোগ করে লিখতে পারো 24,750, 24,000 বাংলা ইংলিশ লিখে পেলাম, আচ্ছা ইংলিশে লিখি 24,750। তোমরা বাংলা লিখে নিও 24,750। তোমরা চাইলে যোগ করতে পারো, আবার না যোগ করতে পারো, কারণ এখানে কিন্তু সব জায়গায় কিন্তু সেম, টাকার অঙ্ক কিন্তু সেম, এখানে একটাও কিন্তু বেশি বা কম নাই, সবটাই সেম, চাইলে যোগ করতে পারো। এবার আমরা যাব ঘ।